আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে লক্ষ লক্ষ যুবক শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা কর্মসংস্থান করতে পারছে না। এমনকি মাঝে মধ্যে আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে অনেক যুবক বেকারত্বের অবসান না ঘটাতে পেরে, কর্মসংস্থান না করতে পেরে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কিভাবে বেকারত্ব কমানো যায়, কিভাবে নিজের জীবনকে সফল করা যায়, এই বিষয়ের উপরে কয়েক মিনিট খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। প্রথমে আমি যে বিষয়টি বলবো, দেখেন পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ যেমনভাবে বেকার রয়েছে, এর বিপরীতে কিছু মানুষ আছে যারা নিজের মেধাকে খাটিয়ে অসম্ভব কাজকে সম্ভব করেছে। আমরা নিজেরা এখনও যদি চিন্তা করি তারপর আমরা হয়রান হয়ে যাব যে লোহা কিভাবে আকাশে ওড়ে। যে লোহাটা আমরা যদি একটু ছুঁড়ে ফেলি সাথে সাথে নিচে পড়ে যায়, কিন্তু এই লোহার পিছনে কিছু মানুষ মেহনত করেছে, মেহনতের ফলে এই লোহা এখন বিমান হয়ে রকেট হয়ে আকাশে উঠছে। আবার কিছু মানুষ মেহনত করে এই লোহাকে পানির মধ্যে ভাসাচ্ছে, অথচ পানির মধ্যে কোনো লোহা ফেললে কিন্তু সাথে সাথে ডুবে যাওয়ার কথা, কিন্তু পানির মধ্যে ওই লোহা ডুবছে না, বরং জাহাজ রূপে, লঞ্চের রূপে বিভিন্ন কায়দায় ওই লোহা ভেসে রয়েছে। তো আমি এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো যে এই ধরনের অসম্ভব কাজকে যদি কিছু মানুষ সম্ভব করতে পারে, তাহলে আমি আপনি কেন নিজের একটা কর্মসংস্থান করতে পারবো না, নিজের জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা করতে পারবো না? এটা অবশ্যই সম্ভব। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো নিজের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে। নিজের মধ্যে চেষ্টার যতটুকু সীমা রয়েছে ততটুকু সীমা পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। এ বিষয়ে বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিসের একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি বলতে চাই। একবার এক যুবক সক্রেটিসের কাছে এসে জিজ্ঞাসা করলো যে সফলতার রহস্য কী, কীভাবে সফল হওয়া যায়, আমি যদি কোনো কাজে সফল হতে চাই তখন আমি কি করব? সক্রেটিস সাথে সাথে তাকে জবাব না দিয়ে বললেন যে তুমি আগামীকালকে এই নদীর পাড়ে আমার সাথে দেখা করো। ঠিক আগামীকালকেই ওই যুবক তার সাথে দেখা করলো। তখন ওই যুবককে বলল তুমি নদীর মধ্যে আসো। দুইজন নদীর মধ্যে যাচ্ছে, যেতে 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 একটা পর্যায়ে যখন ঘাড় পর্যন্ত পানি পৌঁছে গেল, তখন সক্রেটিস এক পর্যায়ে ওই ছেলেটির, ওই যুবকের ঘাড় ধরে পানির মধ্যে চেপে ধরল। যখনই চেপে ধরেছে, ওই যুবক তো শ্বাস নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, সক্রেটিস জোর করে তাকে ধরে রয়েছে। একটা পর্যায়ে যখন ওই যুবক চেহারা একবারে নীল হয়ে গেল, মানে তার খুব কষ্ট হচ্ছে এবং চেহারা নীল হয়ে গেছে, তখন সক্রেটিস তাকে ছেড়ে দিয়েছে। যখনই ছেড়ে দিল তখন সে হাঁপাচ্ছে আর শ্বাস নিচ্ছে বারবার। তখন সক্রেটিস ওই যুবককে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি যখন তোমাকে পানির মধ্যে এইভাবে চেপে ধরলাম তখন তুমি কি চাচ্ছিলে, টাকা পয়সা বা অন্য কোনো কিছু? তখন ওই যুবক উত্তর দিয়েছে যে না, আমি কোনো কিছুই চাচ্ছিলাম না, আমি একমাত্র চাচ্ছিলাম বাতাস, অক্সিজেন। কিভাবে আমি কিছু বাতাস পাবো, আমার জীবনকে বাঁচাবো। তখন সক্রেটিস তাকে একটা জবাব দিল যে দেখো, তুমি যেভাবে নিজের জীবনকে বাঁচানোর জন্য, বাতাসের জন্য আপ্রাণ চেষ্টা করেছো পানির থেকে উপরে ওঠার জন্য, ঠিক একইভাবে তুমি যে কোনো কাজে যদি সফল হতে চাও, নিজেকে কামিয়াব করতে চাও, তাহলে তোমাকে এইভাবে আপ্রাণ চেষ্টা করতে হবে, নিজের সাধ্যতে চেষ্টা করতে হবে, তাহলেই তুমি সফল হবে। এই গল্পটা আমরা অনেকেই জানি, হয়তো অনেকেই না জানি না, কিন্তু এখান থেকে আমাদের একটা মূল শিক্ষা হলো যে আপনি যদি কোনো কাজে সফল হতে চান, আপনার সাধ্যের মধ্যে যত প্রকার চেষ্টা রয়েছে, সামর্থ্য রয়েছে, আপনি ওই অনুযায়ী চেষ্টা করেন, দেখবেন আপনি সফল হবেন। কিন্তু দুঃখের বিষয় হলো ইদানিং আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, স্কুল কলেজ ভার্সিটিতে আমাদেরকে চাকরি কিভাবে করব, চাকরির বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়। এমনকি ছোট ছোট প্রাইমারিতে শিক্ষকরা পর্যন্ত তাদের ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হবে, তুমি কি হতে চাও? তখন দেখা যায় কেউ বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পুলিশ হব, আর্মি হব, এই ধরনের কিছু কথা বলে। এটার
আমি খারাপ বলছি না, কিন্তু এগুলো ঘুরে ফিরে চাকরির কথাই, অর্থাৎ অন্যের অধীনে কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে। যে আমি পুলিশ হব, অর্থাৎ সরকারি চাকরি করব, আমি ব্যারিস্টার হব, আমি ডাক্তার হব। কিন্তু তাদেরকে কিভাবে ব্যবসায়ী বানানো যায়, উদ্যোক্তা বানানো যায়, এই ফিকিরটা আমরা করি না। কিন্তু এর বিপরীতে দেখা যায় বড় বড় যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেমন বসুন্ধরা, তারপরে আপনার আকিজ গ্রুপ, এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো যারা মালিক ছিল, তাদের যে সমস্ত সন্তান রয়েছে, তাদের কিন্তু একজনকেও তারা পুলিশ, আর্মি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়নি। তারা সবাই তাদের সব সন্তানদেরকে তারা ব্যবসার উপরে লেখাপড়া করিয়েছে, প্লাস তাদেরকে এই ব্যবসার উপরেই প্রতিষ্ঠিত করেছে। কারণ আপনি যদি চাকরি করেন, আপনার একটা সীমাবদ্ধতা রয়েছে, সীমিত একটা অংশ রয়েছে, যে অংশের মধ্যে আপনার টাকা পয়সা আসবে। 20,000 টাকা বেতন, 20,000 টাকাই আসবে। 50,000 টাকা, 50,000 টাকা আসবে। কিন্তু আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি একজন উদ্যোক্তা হন, এখানে অসীম আপনার স্যালারি বা অসীম আপনার আয়ের উৎস বেরিয়ে আসবে। এই জন্য বড় বড় শিল্পপতিরা তাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি বানায় না, বরং তাদেরকে বড় ব্যবসায়ী বানায়। এই ব্যবসার উপরে তাদেরকে লেখাপড়া করায়, এই ব্যবসার উপরে তাদেরকে ছোট থেকে গড়ে তোলে। তো এখানে আরেকটি বিষয় আমি বলবো, অনেক যুবক ভাইয়েরা আছে যারা নিজেদের কর্মসংস্থান করতে পারে না, তারা নিরাশ হয়ে যায়। ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, ভাই, আল্লাহ আপনাকে 2টা হাত দিয়েছে, 2টা চোখ দিয়েছে, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়েই, আপনার কাছে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, এই টাকা দিয়ে আপনি নেমে যান না। এই টাকাতে আপনি প্রয়োজনটা ফুটপাতে একটা ব্যবসা করেন, দেখবেন এটাই আপনার সফলতা আসবে। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আসে যে আমি ফুটপাতে যদি কাজ করি বা ফুটপাতে যদি আমি কিছু বিক্রি করি, এটা মানুষ কি বলবে? না ভাই, প্রতিটা শিল্প প্রতিষ্ঠান, প্রতিটা কোম্পানি এক সময় ছোট ছিল, ছোটোর থেকে ওইগুলো বড় হয়েছে। তো আপনি যদি বড় হতে চান, বড় শিল্পপতি হতে চান, বড় একজন ব্যবসায়ী হতে চান, আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। আমরা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কথা জানি যে তিনি এক সময় শরবত বিক্রি করতেন। এই ব্যক্তি এখন তুরস্কের প্রেসিডেন্ট, তবে একবার না, কয়েকবার তিনি প্রেসিডেন্ট হয়েছেন, ক্ষমতায় এখনও বর্তমানে আছেন। একসময় যে তিনি নিজের জীবিকা নির্বাহের জন্য বেকার না থেকে তিনি যে শরবত বিক্রি করেছেন, এটাই এখন একটা ইতিহাস হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের দেশের পাশের দেশ ভারতে বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একসময় চা বিক্রেতা ছিলেন, তার চায়ের দোকান ছিল, তিনি চা বিক্রি করতেন। এমনকি এক পর্যায়ে একটা সমাবেশে তিনি তো এমনও বলছিলেন যে আমি চা বিক্রি করেছি, কিন্তু আমি দেশটাকে বিক্রি করিনি। মানে তিনি গর্ব করে বলেন যে আমি চা বিক্রি করেছি। এখন এই চা বিক্রিটাই, এর দোকানের এই শরবত বিক্রিটাই তাদের জন্য এখন গর্বের বিষয় হয়ে গেছে। ঠিক আমি আপনি যখন বেকারত্ব দূর করার জন্য নিজে বসে না থেকে কিছু করার চেষ্টা করব, এটা ছোট্ট কাজ হোক, এটাই একসময় গর্বের বস্তু হয়ে দাঁড়াবে, এটাই একসময় ইতিহাসে লেখা হবে, এটাই একসময় মানুষদেরকে বলে বলে উদ্বুদ্ধ করা হবে। সুতরাং আমি বলবো বেকার ভাইদেরকে যে আপনারা নিজে বসে না থেকে যতটুকু সামর্থ্য আছে, যতটুকু পারেন, আপনি ছোট কাজ হোক ওইটা দিয়ে শুরু করেন। এখন অনেকেই বলে যে ভাই, আমি যদি কোনো একটা কাজ শুরু করি, তো বিশেষ করে আমি যদি কোনো একটা ব্যবসা শুরু করি, তো ওই ব্যবসার মধ্যে তো আমার লস হতে পারে। আসলে দেখেন, ব্যবসা মানে লস লাভ উভয়টাই থাকবে। তবে একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী, সে সবসময় চেষ্টা করবে যে কিভাবে সে সফল হবে। আরেকটু যদি কথাটা আমি ঘুরিয়ে বলি, আসলে একজন ব্যবসায়ীর কোনো লস নেই। কেন লস নেই? সে যদি ব্যবসা করে, তার দুই দিকেই লাভ। যদি সে লসও হয় তারপরেও লাভ, আবার সফল হলেও লাভ। ব্যবসার দুইটা দিক আছে, হয়তো সফল, হয়তো বিফল। সফল হলে তো তার লাভ হয়েছে, এটা আমরা সবাই বুঝি। আর কেউ যদি বিফলও হয়, তখন তার অভিজ্ঞতা অর্জন হয়, এই জন্য তার লাভ হয়। যারা জ্ঞানী ব্যক্তি, একটা প্রবাদ আছে যে জ্ঞানী ব্যক্তিরা একই কাজ বারবার করে, কিন্তু ভিন্নভাবে করে।
আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, একটা ব্যবসা শুরু করলেন, আপনি দেখছেন যে আমার এই ব্যবসার মধ্যে লস হচ্ছে, তো লস হওয়ার পর আপনি একটা অভিজ্ঞতা অর্জন হবে যে আমার এখানে কি কি ভুল ছিল, এই ভুলগুলো আর সামনে করা যাবে না। আপনি আবারও এই কাজটা ভিন্নভাবে করেন, ভিন্ন আঙ্গিকে করেন। যারা এই কাজ করছে তাদের কাছে আপনি যান যে আমার কেন এরকম বিফল হলো, কেন আমি সফল হতে পারলাম না, কেন আমি সাকসেস হতে পারলাম না। তখন আপনার দোষ ত্রুটিগুলি তারা ধরিয়ে দেবে, বা আপনার নিজেরও নজরে পড়বে যে আমার এই দোষের কারণে আমার এই ব্যবসাটা লস হলো। এই জন্যই বলা হয় যে ব্যবসা করলে লস নেই, হয়তো আপনার অভিজ্ঞতা অর্জন হবে, নতুবা আপনি সফল হবেন। তবে এখানে একটা কথা হলো, প্রতিটা ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা ছাড়া যদি আপনি ব্যবসায় নামেন তাহলে আপনি পরিপূর্ণই লস খাবেন। এই জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য বা ব্যবসা শুরু করার আগে কিছুটা অভিজ্ঞতা অর্জনের জন্য আপনার যে ব্যবসার প্রতি ইন্টারেস্ট আছে, যে ব্যবসাটা করলে আপনার ভালো লাগে, সেই ব্যবসায়ী লোকদের সাথে আপনি কিছু সময় দেন। প্রয়োজন আপনি তাদের কর্মচারী হন, অথবা আপনি পার্ট টাইম একটু সময় দেন, তাদের ব্যবসাটা খেয়াল করেন কিভাবে তারা করছে, কিভাবে তারা সফল হচ্ছে, এই ব্যবসার মধ্যে কী কী চ্যালেঞ্জ আছে, এগুলো দেখেন। যখন আপনি এগুলো দেখবেন, একটা অভিজ্ঞতা অর্জন হবে, তখন গিয়ে আপনি ওই ব্যবসাটা শুরু করলে আপনারা সফল হতে পারবেন। অনেকেই আমরা বিভিন্ন জনের কথা শুনে, ইউটিউবে ভিডিও দেখে হুটহাঁটে একটা ব্যবসা শুরু করে দিই, পরবর্তীতে কি হয়, ও ব্যবসায় লস হয়। আর লস হওয়ার কারণ হলো আপনি তো এই ব্যবসার কোনো অভিজ্ঞতাই নেই, আপনি তো কিছু জানেনই না। এই জন্য অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসা শুরু করা উচিত নয়। এখানে আরেকটি কথা আমি বলবো যে যারা বেকার রয়েছি, কোনোভাবে কোনো চাকরির ব্যবস্থা করতে পারছি না, ভালো ব্যবসাও করতে পারছি না, অনেকে বলে চক্ষু লজ্জার কারণে আমি ছোট কোনো কাজ করতে পারি না, তাদেরকেও বলবো ভাই, আপনি দেশে থাকতেই প্রবাসী হয়ে যান। কেউ কেউ বলতে পারছেন দেশে আবার প্রবাসী হয় কিভাবে? হ্যাঁ, দেশে প্রবাসী ওইভাবে হবেন যে আপনার যে এলাকা রয়েছে ওই এলাকা ছেড়ে আপনি আপনার জেলা শহরে চলে যান। যদি গ্রামে আপনার বসবাস হয় তাহলে জেলা শহরে চলে যান, অথবা জেলা শহরেও যদি আপনার মনে হয় আমার আত্মীয় স্বজন আছে, আমি যদি ছোটো কোনো কাজ করি, ছোটো কোনো ব্যবসা করি, আমার কাছে খারাপ লাগবে, লজ্জা লাগবে, তারা লজ্জা দিবে, তাহলে আপনি ঢাকা শহরে চলে আসেন, অথবা চট্টগ্রামে চলে যান, অথবা আপনি অন্য কোনো জেলায় গিয়ে আপনি ছোটো কোনো ব্যবসা হলেও শুরু করেন। এই ছোট ব্যবসায় একদিন আপনাকে বড় করে তুলবে। আমি এক রিক্সাওয়ালার কথা শুনলাম যে তিনি প্রথমে ঢাকায় এসে ভাড়ায় রিক্সা চালাতেন, আর পাশাপাশি যে টাকাটা তার ইনকাম হতো এখান থেকে তিনি কিছু টাকা জমাতেন, আর বাকি টাকা তার সংসারের জন্য খরচ করতেন। এইভাবে জমাতে 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 একটা পর্যায়ে তিনি একটা রিক্সা কেনেন। এইভাবে ওই একটা রিক্সা আবার ভাড়া দেন, এবং পাশাপাশি তিনি রিক্সার কাজটাও শেখেন, কিভাবে রিক্সা মেরামত করতে হবে। এতে করে কি হয়েছে, তিনি একটা রিক্সা কিনে যে ভাড়া দিয়েছেন, এইখানে যে টুকিটাকি যে কাজগুলো করতে হয়, মাঝে মধ্যে সমস্যা হয়, এটা নিজে ঠিক করতে পারেন, আলাদা কোনো চার্জ লাগে না, আলাদা কোনো মিস্ত্রির কাছে পাঠাতে হয় না। এতে করে রিক্সার সমস্যাগুলো তিনি খুব সহজে ধরতে পারেন। এই জন্যই জ্ঞানী ব্যক্তিরা বা অভিজ্ঞ ব্যক্তিরা বলে থাকেন যে আপনি যে ব্যবসাটা শুরু করবেন ওই ব্যবসাটা আগে নিজে শিখে নেন। দুই বন্ধুর কথা আপনাদেরকে বলি যে দুই বন্ধু একসাথে লেখাপড়া করেছে, লেখাপড়া করে এক বন্ধু বড় একটা কোম্পানিতে সে চাকরি করে, আরেক বন্ধু একটা হোটেল দিয়েছে। তো একদিন যে বন্ধু সরকারি চাকরি করে, বড় কোম্পানিতে চাকরি করে, সে একবার ওই বন্ধুর কাছে গেল, মানে তার হোটেলে গেছে খাওয়ার জন্য। কিন্তু গিয়ে দেখে যে তার বন্ধু, জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুই এখানে কি করিস? আমি তো একটা বড় একটা কোম্পানিতে চাকরি করি, সেখানে আমার 1 লাখ টাকা স্যালারি, আর তুই এই হোটেলে আসিস, আমি দেখ কত ভালো আছি। তখন তার ওই বন্ধু বলল যে দেখ, তুই তো 1 লাখ টাকা স্যালারি পাচ্ছিস, আর আমি আমার এখানে যে স্টাফ রয়েছে এরকম স্টাফ আমার আরও 2টা হোটেলে রয়েছে, আমি তাদেরকেই মাসে 10 লাখ টাকা স্যালারি দিই, তাহলে তুই চিন্তা কর আমার কত টাকা ইনকাম। তখন তার বন্ধুর চিন্তা পরিবর্তন হয়ে গেছে। ঠিকই তো, আপনি যদি কোনো চাকরি করেন, চাকরির মধ্যে আপনার সীমাবদ্ধতা থাকবে, আপনি যত টাকা চাকরিতে স্যালারি পাবেন ততটুকুই পাবেন। কিন্তু আপনি যদি একটা উদ্যোক্তা হয়ে যান, একটা ব্যবসায়ী হয়ে যান, তখন কিন্তু আপনার সীমাবদ্ধতা থাকবে না, আনলিমিট আপনার জন্য অর্থ আসবে। এই জন্য ব্যবসায়ী হওয়ার জন্য চেষ্টা করতে হবে, চাকরির পেছনে ঘোরা যাবে না। সবসময় চিন্তা করতে হবে যে আমি চাকরি করব না চাকরি দেব। আমাদের যুবক সমাজের মধ্যে একটা
সবসময় এই কথা চিন্তা মাথার মধ্যে ঘুরে যে আমি একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করব, সরকারি চাকরি নেবো। আরে ভাই, এত মানুষ যদি আমরা চাকরির জন্য ঘুরি তাহলে চাকরিটা দিবে কে? সবাই যদি চাকরি খুঁজি তাহলে চাকরিটা দিবে কে? এই জন্য চাকরির পিছনে না ঘুরে চাকরি দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের দেশে এমনি জনসংখ্যা বেশি, কিন্তু ওইভাবে কর্মসংস্থান হচ্ছে না। কি জন্য? আমরা সবাই চাকরির পিছনে ঘুরছি। যাক, মোটামুটি কিছু কথা বললাম। আমার মূল কথাটা হলো যে আমরা ছোট থেকে ছোট কোনো কাজ হলেও হালাল কোনো কাজের পিছনে সময় দিই। ইনশাল্লাহ এই ছোটো কাজটা এক সময় বড় হয়ে যাবে। আপনার এটাই তখন ইতিহাস হবে যে আপনি একটা ছোটো কাজ করেছেন। আর যদি মেহনত করা হয়, চেষ্টা করা হয়, ইনশাল্লাহ আপনি সফল হবেনই। কোরআনের মধ্যেও এসেছে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা ছাড়া কোনো কিছু অর্জিত হয় না। আপনার চেষ্টা করতে হবে। যখন আপনি চেষ্টা করবেন, একসময় ইনশাল্লাহ আপনি সফল হবেনই হবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।